এনসিটিভির সামনে গতকালের হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা। শিক্ষা ভবনের সামনে বিক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার উপর জলকামান, সাউন্ড গ্রেনেড। জুলাই ঘোষণাপত্রের সর্বদলীয় বৈঠক বিএনপির যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তা। সিদ্ধান্ত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে যেতে পারে প্রতিনিধি দল। মারা গেছেন HMP ভাইরাসে আক্রান্ত নারী, ছিল অন্যান্য নানা জটিলতা। এই ভাইরাস পুরানো, আতঙ্কের কিছু নেই বলছেন বিশেষজ্ঞরা। শিশু ইর্তিজার ভুল চোখে অপারেশন করা সেই চিকিৎসক শাহেদারা বেগম গ্রেফতার। এলিফ্যান্ট রোডের বাসা থেকে হেফাজতে নেয় ধানমন্ডি থানা। লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। মূল আসামি সাবেক র্যাব কর্মকর্তা তারেক। হোটেল রেস্তোরাঁ থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত। ঔষধ ও মোবাইল ফোন সেবা থেকেও শুল্ক হার কমানোর ইঙ্গিত। নিজ বাড়িতে ডাকাতের হামলায় আহত সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পূর্ণ। বলিউড তারকা ঝুঁকিমুক্ত বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকরা। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সাথে আছি আমি জান্নাতুল কলি। আর যথারীতি শুরুতেই দেখছিলেন শিরোনামগুলো। মতিঝিলে এনসিবির সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকার এই হামলার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দোষীদের শনাক্ত করা হচ্ছে এবং শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। বলা হয়, যারা শান্তি, সম্প্রীতি এবং আইন শৃঙ্খলার ক্ষতি করে এমন কার্যকলাপে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার দিবাগত রাত 12:15টার দিকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া পোস্টে এই তথ্য জানান তিনি। এতে বলেন, রাজপথে কারো সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেয়া হবে না। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার মিছিল পুলিশ বাধার মুখে পড়েছে। জলকামানের ব্যবহার সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় সেখানে। আর এ সময়ে অন্তত 1 জন আহত হয়েছেন। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, সরাসরি যোগ দিয়ে জানাবেন সেখানকার অবস্থা। আশিক, একটু জানতে চাই এখনকার কি পরিস্থিতি? সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার এখন কোথায় অবস্থান করছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে শিক্ষা ভবনের মোড়ে রয়েছি। আপনি জানেন, গতকাল মতিঝিলে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছিল, সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। এই প্রতিবাদেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জনতা এবং পাহাড়ি বা আদিবাসী কিছু শিক্ষার্থীরা তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে একটি পদযাত্রার একটি প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছিল এবং সেই পদযাত্রাটি হাইকোর্ট মোড় অর্থাৎ হাইকোর্টের মাজার গেট পার হয়ে শিক্ষা ভবনের মোড়ে গেলে সেখানে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশ বাধা দিলে তারা আসলে পুলিশের সেই বাধা উপেক্ষা করেই সচিবালয় অভিমুখে যাত্রা করে এবং তখন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে প্রথমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর পরবর্তীতে সেখানে জল কামান নিক্ষেপ করা হয়, অর্থাৎ জল ছিটানো হয়, ছিটিয়ে তাদেরকে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আমরা শিক্ষার্থীদের সাথে যেমনটি কথা বলেছি যে তারা সেখানে প্রায় 70-80 জন শিক্ষার্থী ছিল। সেখানে এই আন্দোলন এবং পুলিশের সাথে পাল্টা ধাওয়ায় এক পর্যায়ে 1 জন শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশের 1 জন সদস্য গুরুতর আহত হয়েছে, তাদের পুলিশের 1 সদস্যের পায়ে ইট লেগেছে। তো সব মিলিয়ে আসলে পুলিশ সদস্যদের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি যে তারা বলছেন যে যেহেতু সচিবালয় এলাকায় 144 ধারা জারি থাকে, অর্থাৎ কেপিআই ভুক্ত এলাকা, সে কারণে তারা সচিবালয় অভিমুখে কাউকে আন্দোলনরত কাউকে যেতে দিতে চায়নি। সে কারণে তারা শিক্ষা ভবনের যে মোড়, সেই মোড়ে তাদেরকে আটকে দেয় এবং তার পরবর্তীতে আসলে শিক্ষার্থীরা যখন সেটি উপেক্ষা করে সচিবালয় অভিমুখে যাওয়া শুরু করে তখনই মূলত এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষটি বাধে। তো সব মিলিয়ে পুলিশ সদস্যরা বলছে যে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, এখন শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে চলে গেছে, এখন যান চলাচল শুরু হয়েছে এবং পরিস্থিতি একেবারে স্বাভাবিক এবং শান্ত বলা চলে। কলি, ধন্যবাদ আপনাকে আশিক।
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনি, একটু জানাবেন, সমর্থকরা তো অনেকক্ষণ ধরে সেখানে অপেক্ষা করছেন, সবশেষ পরিস্থিতি কি সেখানকার? আরে ভাই, লাইভ পর 17.5 বছর পর লুৎফুজ্জামান বাবর এখন কারামুক্ত। হাজারো মানুষ তারা এই যে কারাগারের প্রধান ফটক গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন। ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে লুৎফুজ্জামান বাবরকে। আসলে নেত্রকোনার খালিয়াজুড়ি, মদন এবং মোহনগঞ্জ যে মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। এছাড়া বিএনপির ঢাকা সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের সবাই লুৎফুজ্জামান বাবরকে এই মুহূর্তে তারা কারামুক্তি উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন। হাজার হাজার এই যে নেতাকর্মীকে তারা ভিড় ঠেলে আসলে সামনে হিমশিম খাচ্ছেন এখানকার কারা কর্তৃপক্ষ বা এখানে যে কারা অধিদপ্তরের যারা আছেন তারা। একটা বিষয় যে 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপরে দাঁড়ান, এই উপরে আসেন, উপরে আগের জায়গায় যান। ভয়ঙ্কর অবস্থা, আগের জায়গায় যান। দর্শক, এতক্ষণের জন্য আসলে দুঃখিত, আমরা যে প্রচন্ড মানুষের ভিড়ের মধ্যে এখানে দাঁড়ানোই যাচ্ছে না। আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে ফুলেল ভালোবাসায় সিক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর। বিএনপির তিনবারের তিনি এমপি ছিলেন নেত্রকোনা থেকে। পরবর্তীতে 2001 থেকে 2006 পর্যন্ত যিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আলোচনার থেকে তার সময়কালে এবং পরবর্তী সময়ে সমালোচনায় ছিল যার নামে বেশি, সে লুৎফুজ্জামান বাবর। এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঠিক 10-15 মিনিট আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের থেকে তাকে কারামুক্ত করা হয়। আজকে সকাল বেলায় ঢাকার আদালত থেকে তার যে মুক্তির এবং উচ্চ আদালত থেকে তার যে মুক্তির এবং দণ্ডাদেশ স্থগিতের যে খালাস পাওয়ার যত আছে সেইগুলো কাগজপত্র এসে কারাগারে পৌঁছায় এবং সকাল 11টার আগেই তাকে কারামুক্ত করার প্রক্রিয়া শেষ হয়। পরবর্তীতে আমরা যেটা জানি যে তার স্ত্রী এবং অন্যান্য সন্তান এবং আত্মীয় স্বজন তারা কারাগারে আসতে একটু দেরি হয় এবং তার ইচ্ছা অনুযায়ী ঠিক দুপুর নাগাদ তিনি বের হওয়ার ইচ্ছা পোষণ করেন এবং ঠিক 2টার সময় বের হওয়ার কথা ছিল এবং সেই কথা অনুযায়ী দুপুর 2টার সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি বের হন। 2007 সালে লুৎফুজ্জামান বাবরকে অন্যান্য তৎকালীন হেভিওয়েট অন্যান্য নেতা বলতে গেলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদেরকে সহ অন্যান্য বড় দুই দলের যখন অন্যান্য নেতাদেরকে গ্রেফতার করা শুরু হয়, আটক করা শুরু হয় দুর্নীতি মামলা এবং নানাবিধ মামলায়, তো সেই মামলাতে আটক করা হয়েছিল লুৎফুজ্জামান বাবরকে। তো সেই দর্শক, আমরা দেখছিলাম কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 17.5 বছর পর বের হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। আমার সহকর্মী মনিরুল ইসলাম জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। পরের খবরে যাচ্ছি। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল এবং অন্য অংশীজনদের সাথে আজ সর্বদলীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বৈঠক শুরু হবে, আর এতে বিএনপি যোগ দেয় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজকের বৈঠকের বিষয়ে জানানো হয়। বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত
ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজকের বৈঠকের বিষয়ে জানানো হয় বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম জুলাই প্রক্লেমেশন তৈরিতে সর্বদলীয় বৈঠকের কথা জানান। আজকের বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ এবং নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা অংশ নেবেন। সর্বদলীয় বৈঠকে বিএনপির যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, যেটা বলছিলাম, সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়া নিয়ে যেই অনিশ্চয়তা দেখা দিয়েছে বিএনপির মধ্যে, সেটা কেন, আর এই বিষয়ে কি কি তথ্য আপনার কাছে আছে আমাদের যদি বিস্তারিত জানাতেন। ধন্যবাদ কলি। মূলত এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে আসলে বিএনপির একটি বৈঠক চলছে এবং সেই বৈঠকে মাধ্যমেই সিদ্ধান্ত হবে এই জায়গায়, অর্থাৎ বিএনপির কোনো প্রতিনিধি আসবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কি কারণে এই বৈঠকে অংশ নেবে না সেই বিষয় নিয়ে এখনও বিএনপির তরফ থেকে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। কারণ বলা হচ্ছে যে ঘোষণাপত্রের যে কপি বিএনপিকে দেওয়া হয়েছে সেটা নিয়ে বিএনপির নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং সেই আলোচনা করে সেই সিদ্ধান্ত তারা জানাবেন। তবে আজকের এই বৈঠকে এখন পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির উচ্চতর যে নেতারা রয়েছেন তারা এই অনুষ্ঠানে যোগ দিতে না দেওয়ার বিষয়ে আসলে এখন পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে। তবে শেষ পর্যন্ত কারা অংশ নেবেন বা আদৌ অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য খানিকটা সময় নেওয়া হচ্ছে এবং এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই বিষয় নিয়ে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলছেন এবং সেখান থেকে মূলত মূল সিদ্ধান্তটা আসবেন বিএনপির কোন পর্যায়ে নেতারা এখানে আসবেন। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আজকের এই বৈঠক যোগ দিচ্ছে না, এটি পুরোপুরি নিশ্চিত। তবে এর বাইরে স্থায়ী কমিটির কেউ আসবেন কিনা সেটিও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে বারবারই বিএনপির পক্ষ থেকে এর আগেও যেমনটা বলা হচ্ছিল যে এই ঘোষণাপত্র নিয়ে বিএনপি শুরু থেকে একটু আপত্তি জানাচ্ছিলেন এবং মূলত ঘোষণাপত্রে কি রয়েছে এবং সেই সঙ্গে ঘোষণাপত্র শুরুর দিকে যেমনটা বলা হচ্ছিল বিএনপির গত 15 বছরে যে গুম খুন ছিল সেই বিষয়গুলো যেন এই ঘোষণাপত্রে স্থান পায়, সেই বিষয়গুলো যেন জায়গা পায়, সেই বিষয় নিয়ে মূলত কথা হচ্ছিল। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত এই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি। খানিক বাদে হয়তো চূড়ান্ত সিদ্ধান্তের কথা গণমাধ্যমে জানানো হবে। কলি, ধন্যবাদ আপনাকে আরিফিন। দর্শক, এবারে তোপখানায় 6 দলের জোট গণতন্ত্র মঞ্চের নেতারা কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যাব। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন সেখানে। রবিন, একটু জানাবেন সেখানকার সবশেষ কি কি পরিস্থিতি আর নেতারা কি কি বললেন সেখানে? মূলত একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, সেটি হচ্ছে তাদের প্রতিনিধি দল যাবেন। বিএনপি যেমনটি এখনো সেই সিদ্ধান্তের মধ্যেই রয়েছে, অর্থাৎ সর্বদলীয় যে বৈঠকটি ডাকা হয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে, সেটি নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেই জায়গাটা থেকে বিএনপি কিভাবে অংশগ্রহণ করবে সেই বৈঠকে সেটি নিয়ে তারাও একটি সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। মোটামুটি বলা যায় তাদেরও প্রতিনিধি যাবেন, সেখানে গিয়ে আলাপ করবেন, তাদের বক্তব্য তুলে ধরবেন। আমি একটু কথা বলবো জেএসডি রবের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন স্বপন, তিনি শহীদুদ্দিন মাহমুদ স্বপন, তার কাছেই জানতে চাই আসলে আপনারা বৈঠক করেছেন গণতন্ত্র মঞ্চের সবগুলো দল, কি সিদ্ধান্ত আসলে আপনারা নিলেন? হ্যাঁ, ধন্যবাদ। আমরা গণতন্ত্র মঞ্চের বৈঠক করেছি। মূলত আজকে প্রধান উপদেষ্টার আহ্বানে যেই সংলাপটি বৈঠকটি আহ্বান করা হয়েছে সে বিষয়ে অংশগ্রহণ করার প্রশ্নে আমরা মনে করছি যে জাতীয় সমঝোতা তৈরি করবার যে আয়োজনটি করছে সে আয়োজনের প্রশ্নে যথেষ্ট পরিমাণ যত্নবান হওয়া এবং সমঝোতা তৈরি করবার জন্য সবাইকে এক আমব্রেলার নিচে আনবার ক্ষেত্রে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়নি। অনেক ত্রুটি বিচ্ছুতি জায়গা আছে এবং সেগুলো নিয়ে গণতন্ত্র মঞ্চ আজকে তার প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করবে এবং এই বিষয়ে কথা বলবে। আমরা আজকের বিষয় নিয়ে কন্টেন্ট নিয়ে কথা বলবো না, যেহেতু আমরা এই কন্টেন্টটা পেয়েছি অনেক দেরিতে এবং মঞ্চ এবং দলভুক্ত দলগুলো নিজেরা আলোচনা করি, সেই বিষয়ে আমাদের মতামত আমরা পরবর্তীতে জানাবার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ। কথা বলছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন, যিনি জেএসডি রবের সাধারণ সম্পাদক এবং এই 6 দলীয় যে জোট গণতন্ত্র মঞ্চ দীর্ঘদিন ধরে যারা রাজপথে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে তাদের অন্যতম সমন্বয়ক বটে। তিনি যেমনটি বলছেন যে জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের কোনো মতামত আসলে আজকের এই বৈঠকে তারা তুলে ধরবেন না, বরং প্রতিনিধি দল গিয়ে কোন প্রক্রিয়ায় তাদেরকে ডাকা হয়েছে কিংবা জুলাই ঘোষণাপত্রের ড্রাফট পাওয়া সেসব নিয়ে তারা কথা বলবেন। জি, ধন্যবাদ আপনাকে রবিন।
এইচএমপি ভাইরাস আক্রান্ত হওয়া ৩০ বছরের নারী সানজিদা আক্তার মহাখালী সংক্রমক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে ওই নারীর মৃত্যু হয়েছে বলে সংক্রামক ব্যাধি হাসপাতাল চিকিৎসক নিশ্চিত করেছেন। জানা গেছে তার শরীরে এইচএমপিভির পাশাপাশি ছিল অন্যান্য জটিলতা, আর সেজন্য তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল, আর সেখানেই মারা যান তিনি। রাতেই তার মরদেহ নরসিংদীর বাড়িতে নেওয়া হয়েছে বলে এবং পারিবারিকভাবে দাফন করা হয়েছে বলে জানা গেছে। আর এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, প্রায় ১ মাস ধরে সানজিদা অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতালে আসার ৪ দিন পর পরীক্ষায় এইচএমপিভির পজিটিভ ধরা পড়ে। আর এখন পর্যন্ত বিশ্বে এইচএমপিভি আক্রান্ত রোগে মৃত্যু বিরল। তবে যদি অন্য জটিল কোনো রোগ থাকে তাহলে অবস্থা সংকটাপন্ন হয়। এখন জ্বর আসলে এইচএমপিভি ভাইরাস খুঁজতে যাবার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি। আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে দেশবাসীকে। এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম। সকালে এইচএমপি ভাইরাস নিয়ে এক বিশেষ সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, আবারও হাত ধোয়া, মাস্ক পরা শুরু করতে হবে। এটা নতুন নয়, পুরনো ভাইরাস, আর এই ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি রয়েছে তাদের। এছাড়া এই ভাইরাসে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের আক্রান্ত হবার সম্ভাবনা বেশি থাকে বলে জানান তিনি। সেমিনারে উপস্থিত অন্যান্য চিকিৎসকরা বলেন, এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সাধারণ ফ্লু এর মতো লক্ষণ দেখা দেয়। সর্দি জ্বরের মতো হওয়াতে এই রোগের জন্য আলাদা করে কোনো চিকিৎসা নেই বলে জানান তারা। এছাড়া জ্বর হলেও প্যারাসিটামল বা সর্দি কাশি হলে অ্যান্টাসিড ওষুধ এবং পর্যাপ্ত পরিমাণের তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের ভাইরোলজি ডিপার্টমেন্ট, আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট এবং গুরুতর অবস্থাটা আমাদের কোভিড ভাইরাসের চাইতে কম। অনেক আগে থেকেই ছিল, এখনো আছে, কিছুটা হয়তো বেড়েছে। এটার মৃত্যুর হার কোভিড ভাইরাসের চাইতে কম, তবে কিছুটা মরবিডিটি মানে মানুষের অসুস্থতার কারণে অর্থনীতি এবং ব্যক্তির কর্মক্ষমতা কিছু সময়ের জন্য হ্রাস পায়। শিশু ইর্তিজার ভুল চোখে অপারেশন করা বাংলাদেশ আই হসপিটালের চিকিৎসক ডাক্তার শাহিদার বেগমের গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা ১.৫ বছরের বাচ্চা ইর্তিজাকে চোখের সমস্যা নিয়ে যান বাংলাদেশ আই হসপিটালে। কথা ছিল বাম চোখে অপারেশন হওয়ায়, কিন্তু ভুল করে চিকিৎসক অপারেশন করে বসে ডান চোখে। পরে পরিবারের সদস্যদের চোখে পড়লে বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে জানালে দুঃখ প্রকাশ করে ফের চিকিৎসার অপারেশনের জন্য থিয়েটারে নিয়ে যাওয়া হয়। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ফয়েজ আহমেদের ছেলে ডাক্তার হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ২০১৩ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যা করে র্যাব। হত্যার পর তাকে বাসার ছাদ থেকে ফেলে দেওয়া হয়। গভীর রাতে শহরের উত্তর তেমোহুনি এলাকায় এই ঘটনা ঘটে। আর এই হত্যাকাণ্ডের মূল নায়ক নারায়ণগঞ্জের ৭ খুনের মূল পরিকল্পনাকারী র্যাব কর্মকর্তা তারেক সাঈদ বলেন, অভিযোগ করা হয়েছে, তাকেও আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনাটি সুষ্ঠু বিচারের প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। আমি মনে করি আমার পিতার যে হত্যাকাণ্ড, এটা একটি মানবতা বিরোধী একটা হত্যাকাণ্ড। ট্রাইব্যুনালে এসে আমরা অভিযোগ দাখিল করেছি। অভিযোগ দাখিল করার মাধ্যমে আমরা আশা করি এই অভিযোগের পক্ষে আমরা অনেকগুলো তৎকালীন মিডিয়া, আপনাদের মিডিয়াতেই যে পরিমাণ কাভারেজ আছে সেই কাভারেজ সহ ডকুমেন্টগুলো নিয়ে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৪০ জনকে আমরা আসামি করেছি এবং তথ্য উপাত্তগুলো আমরা জমা দিয়েছি ট্রাইব্যুনালে।
বিশ্বজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডে সমালোচনা হচ্ছে, অথচ ভারত হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্র করে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর মধ্যবাড্ডায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় রিজভী বলেন, হাসিনা নাকি বিক্রি হয় না, অথচ তিনি ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন। একই সাথে দুর্নীতি এবং লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করছে। একটি দেশকে লুটপাট করে, হত্যা, গুম করে বিনা ভোটে ক্ষমতায় বসেছিল, আর শেখ হাসিনার সমস্ত আইনকে পদদলিত করে দেশের সব গণতান্ত্রিক স্তম্ভ ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, এবার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা যেসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেগুলিকে পুনর্গঠন করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখতো, বাংলাদেশের স্বার্থ দেখতো না। কারণ শেখ হাসিনা জানে ও নির্বাচন দিলে, অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনোদিন জিতবে না। তাই সে সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে, দিল্লির একটা আশ্রয় চেয়েছে। এই কারণে তারা যা চেয়েছে, উনি নিজের মুখেই বলেছে, আপনাদের মনে আছে না, নিজের মুখে বলেছে, ভারতকে আমি যা দিয়েছি ওরা মনে রাখবে। বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা জামায়াতে ইসলামীর লক্ষ্য, এমনটা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরায় নোমানী ময়দান মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, বর্তমান সময়ে নারীদের যথাযথ সম্মান এবং নিরাপত্তা দিতে এই সরকার, সব সরকারই ব্যর্থর তার পরিচয় দিয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা তাদের যথাযোগ্য সম্মান এবং নিরাপত্তা ফিরে পাবেন, একই সাথে জাতি গঠনেও তারা সমান সুযোগ পাবেন। সম্মেলনে কেন্দ্রীয় এবং স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল, মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা রাজি আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা বলেছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সকালে ভোলা সদরে আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মামুনুল হক বলেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে ইসলামী দলগুলোর মধ্যে আলোচনা চলমান রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো বিগত দিনে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, এখন তাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। এছাড়াও বাংলাদেশের সংবিধানে ইসলাম বিরোধী কোনো আইন, নীতিমালা এবং বিধিমালা যাতে কার্যকর না হতে পারে এমন একটি ধারা সংবিধানে যুক্ত করার দাবিও জানান মামুনুল হক। আমরা ইসলামী সংগঠনগুলো আগামী নির্বাচন যখনই হবে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আমরা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হতে পারবো। সেই সাথে আমরা আসলে মূলত আগামীর বাংলাদেশে আরো বৃহত্তর ঐক্যের প্রত্যাশা করছি। ফেলানী হত্যার বিচার সহ 5 দফা দাবিতে কুড়িগ্রামে লং মার্চ করছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য মার্চ ফর ফেলানী অনুষ্ঠানে অংশ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। সকাল 9টায় কুড়িগ্রামের কলেজ মোড় থেকে শুরু হয় নখরগঞ্জ রামখানা হয়ে ফেলানীর বাড়ি পর্যন্ত যাবে এই পদযাত্রাটি। পথে বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে পথসভা করছে তারা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ অন্যান্য সংগঠকরা পদযাত্রায় অংশ নিয়েছেন। আজকের পর থেকে আমার বাংলাদেশের কোন নাগরিকের দিকে যদি কেউ এমন শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে, তবে সেই দৃষ্টি উপড়ে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যথেষ্ট। জঞ্জালের ভিড়ে সবুজের সমারোহ, এমন আশা শহরের অসংখ্য মানুষের, যদিও বাস্তবতা প্রায় সবারই জানা, তবুও আছে ব্যতিক্রম। ইট পাথরের নগরে একখণ্ড ফসলি জমি যেন রাজধানীর হাতের ছিল। সেখানে জমে থাকা দীর্ঘদিনের ময়লা আবর্জনা আর প্লাস্টিকের স্তূপ সরিয়ে শীতকালীন ফসল ফলিয়েছেন নিম্ন আয়ের কিছু মানুষ। এ যেন গোবরে পদ্মফুল। শহরের বুকে এমন সবজি ক্ষেতের পুরো গল্প জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন আরেক সহকর্মী নির্মল চন্দ্র। শীতের সকালে ফসলের ময়দানে কৃষকের এমন ব্যস্ততা মনে করিয়ে দেয় গ্রাম বাংলার চিরচেনা রূপ। অবিশ্বাস্য মনে হলেও খোদ রাজধানীর হাতির ঝিলেই করা হয়েছে এই সবজি বাগান।
ব্যস্ত শহরে হাতিরঝিলের বুক চিরে যখন লাখো নগরবাসীর যাতায়াত, তখন তার পাশেই দেখা মিলবে এমন সবুজের। কি নেই এখানে? প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে গড়ে তোলা এই ক্ষেতে দেখা মিলবে লাল শাক, পালং শাক, ডাঁটা কিংবা নাপা শাকের। ক্ষেত পরিষ্কার করছিলেন কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসা রুনি আলম। জানালেন, ময়লা দুর্গন্ধযুক্ত স্থান পরিষ্কার করে নিজের উদ্যোগেই শুরু করেছেন চাষাবাদ। 2 দিন লাগাত কালি গাছ পাক উপরে টুরা তৈছি, আবার 2 দিন পরে নেই শুকাইছে, পুড়িয়ে লাইছি, পুড়িয়ে এটা শালি করছি, শালি করে আবার কুবাই এটা করছি। এখন আপনার ক্ষেতে কি কি হয়েছে? মূলা শাক, পালং শাক, লাউ শাক। 2 মাস আগে হাতিরঝিলের পাশে বেগুনবাড়ির বিভিন্ন পেশার মানুষ ঢাল পরিষ্কার করে শুরু করে এই ফসলি কার্যক্রম। পরিষ্কার যার, সবজি তার, এই নীতিতে ক্ষেতগুলো ভাগ করা হয়েছে বিভিন্ন ব্লকে। মাত্র 16 থেকে 21 দিনের মাঝেই পরিশ্রমের ফল পেতে শুরু করেছেন নগর কৃষকেরা। আগে পলিথিন পুরাইছি, কাঁচাইছি, আংটা দিয়ে টাইনা নিচের থেকে পুড়তে পরে মনে করেন এই জায়গাটা মাটি বন্ধ করেছি, আর নিচেরটা যে ময়লা ছিল এটাতে পার বাঁধছি। বাঁধার পরে এটা মনে করেন যে মাটি কুবাইয়া আগে 2-3 দিন শুকাইছি, শুকাইবার পরে এখন মনে করেন সবচেয়ে থেকে বেশি ভালো ফলন হইল লাল শাক আর হইল মূলা। এটা তৎনগত হয়, হ্যাঁ, এটা একটু ডিমান্ড আছে, একটু বেচতে পারি। হাতিরঝিলের ঘাটপাড় থেকে শুরু করে 1 নম্বর ব্রিজের গোড়া পর্যন্ত দেখা মিলবে এমন ক্ষেতের। সবজি ফলানোর পাশাপাশি কৃষকরা ক্ষেত থেকেই বিক্রি করছেন উৎপাদিত পণ্য। শুকাইছি, শুকানোর পর বীজ লাগাইছি, বীজ লাগানোর পর আবার পানি দিছি, পানি দেওয়ার পর আবার একদিন পরে যে পাতা কুড়াইনে লাগে, বইয়া থাকার যেকালে বইয়া থাকে অবসর টাইমে কাজ করি, নিজেরটা তো নিজে খাইতে পারি, আরেকজনটা দিতে পারি, যেমন কেনা লাগে না। 10 টাকা সর্ষে বুনাইলে 100 টাকা বেচতে পারি, নিজেও 200 টাকা খাইতে পারি। পুরো হাতিরঝিলের ঢালে যেখানে দেখা মিলবে ময়লা আর প্লাস্টিকের স্তূপ, সেখানে এমন সবুজ যে কারো মনেই প্রশান্তির যোগান হবে। শহুরে কৃষকদের আশা, পরিষ্কার পরিচ্ছন্নতায় সরকারি উদ্যোগ আসলে পুরো হাতিরঝিল জুড়েই সামাজিকভাবে গড়ে তোলা সম্ভব ফুল, ফল আর সবজির ক্ষেত। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রেস্তোরাঁ শিল্পে ভ্যাটের হার 5% নামিয়ে এনেছে এনবিআর। বিশেষ অধ্যাদেশ জারি করে গেল 9 জানুয়ারি এই হার করা হয় 15%। প্রতিবাদে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। এনবিআর বলছে, সাধারণ মানুষের কথা চিন্তা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে, আর এই বিষয়ে দ্রুত আদেশ জারি করা হবে। মানববন্ধন থেকে দাবি করা হয়, ভ্যাটের হার 3% নামিয়ে আনলে আদায় বৃদ্ধি পাবে। আর ভ্যাট ফাঁকিবাজদের শাস্তির আওতায় আনার দাবি জানান সমিতির নেতারা। বলেন, শুধু ভ্যাট নয়, এই শিল্পে 10% সম্পূরক শুল্ক আছে। কোনোভাবেই আমরা ভ্যাট 5%-এর উপরে আমরা 3%-এর দাবি জানিয়ে আসছিলাম। ভ্যাট যদি 3% করা হয় তাহলে ভ্যাট আদায় 4 গুণ না 10 গুণ বাড়বে। আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিচ্ছি সারা বাংলাদেশের মানুষের কাছে, সবার কাছে, যে আমরা সবাই ভ্যাট ইনশিওর করার পরে যাতে প্রত্যেকটা নাগরিক ভ্যাট দেয়, 3% প্রত্যেকটা নাগরিক দিবে। এদিকে এনবিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেল রেস্তোরাঁ থেকে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজ অথবা রোববার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। মোবাইল ফোন সেবা এবং ওষুধ খাত বর্ধিত ভ্যাট প্রত্যাহারের ইঙ্গিত মিলেছে। বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে এনবিআর। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সে মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা আশা করি যে আজকে বা রবিবারের ভিতরেই এসআরও জারির মাধ্যমে পূর্বের অবস্থায় অর্থাৎ 5% ভিএটি হার আরোপ করা হবে। বর্ধিত ভ্যাটের কারণে প্রক্রিয়াকরণ খাদ্য ক্রেতার নাগালের বাইরে চলে যাবে, বন্ধ হয়ে যাবে কারখানা, কাজ হারাবে 2.5 লাখ শ্রমিক। দুপুরে অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেন সংগঠনের নেতারা। বলেন, 7 দিনের মধ্যে খাবারের ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার এবং গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে, তা না হলে স্বেচ্ছায় কারখানা বন্ধ করতে বাধ্য হবেন উদ্যোক্তারা। এর প্রতিবাদে সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। নেতারা বলেন,
কৃষি শিল্পকে জন্মের আগে মেরে ফেলা ঠিক হবে না। রফতানি বাজার আরও বড় হওয়ার সুযোগ আছে, এতে লাভবান হবেন কৃষকও। IMF-এর দোহাই দিয়ে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের ওপর কর বসানো অযৌক্তিক। গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেয়া অগ্রহণযোগ্য বলে মনে করেন অ্যাসোসিয়েশনের নেতারা। আমি ব্যর্থচিত্তে নীতি নির্ধারকদের অনুরোধ করব যে এই 15% সাপ্লিমেন্টারি ডিউটিটা আপনারা অবশ্যই অপসারণ করুন পুনর্বিবেচনা করার জন্য। আর যদি গভর্নমেন্ট কোনোভাবেই বিবেচনা করতে না চায়, তো বুদ্ধিমান লোকের কীভাবে বিবেচনা বোধ তৈরি করতে হয় সেটা আমরা জানি। ইনশাআল্লাহ আমরা সেই দিকে যাবো। তখন বাগেরহাটের মোংলায় নসিমন উল্টে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। গত রাত 1:30টার দিকে উপজেলার চাপড়া এলাকায় ঘটনা ঘটে। আহতরা জানান খুলনার লাউডুবা থেকে ধান কেটে মোংলার বাড়ি ফিরছিলেন তারা। পথে চাপড়া এলাকায় 3 টাকার যানটি উল্টে যায়, আর এতে করে ঘটনাস্থলেই মারা যান নসিমন চালক দিদার মোল্লা। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় যাত্রী রকুন উদ্দিনের। আহতদের মধ্যে 3 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 1 জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। বর্ষার সময় আপনার রাস্তায় ওই পাথর গাড়ি যায়, এ দেখিনি ওই পাথরের ভাড়াই আপনার ট্রাক ওই টলি উঠে দিছে। এদিক সেদিক ছড়াই গেছে আর কি 5 জন, আর 2 জন হচ্ছে গাড়িতে চাপা পড়ে জায়গায় মারা গেছে। শান্তিতে ঘুমাতে চায় গাজার মানুষ। 15 মাসের অবর্ণনীয় দুর্ভোগের পর উপত্যকার বাসিন্দাদের প্রথম চাওয়া এখন এটাই। ঘরবাড়ি বিধ্বস্ত জেনেও নিজ আবাসে ফিরতে উদ্গ্রীব বাস্তুচ্যুত মানুষেরা। গাজায় যুদ্ধবিরতির খবর তাদের কাছে একাধারে যেমন আনন্দের তেমনি স্বস্তি আর আবেগেরও। বুধবার সন্ধ্যায় যুদ্ধবিরতির খবর প্রচারের পরই উল্লাসে মাতোয়ারা খান ইউনিসের বাসিন্দারা। ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগানে পথে পথে চলে মিছিল। দীর্ঘ 15 মাস পর ভুভুচেলা বাজিয়ে আতশবাজি ফাটিয়ে নাচে গানে উল্লাসে অন্য এক গাজা। এই দুর্দশা, কষ্ট, বোমা, মৃত্যু, অবশেষে এসবের অবসান হচ্ছে। আল্লাহর রহমতে আমরা নিজের শহরে ফিরব, পরিবারের কাছে ফিরব যারা বেঁচে আছে। 467 দিনের নির্ঘুম রাতের পর যুদ্ধবন্ধের স্বস্তি, ঘরে ফেরার আনন্দ। বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী, নেই মাথা গোজার ঠাঁই। তবু নিজ ভূমিতেই শান্তিতে দুদণ্ড ঘুম এখন তাদের প্রথম চাওয়া। বাড়িঘর চাই না, লম্বা সময় ঘুমাতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। 1 বছর 3 মাস হয়ে গেল, খাবার জোটে না, পানি জোটে না। ঘুম তো দূরের কথা, দুদণ্ড স্বাভাবিকভাবে বসার সুযোগও পাইনি। প্রতি মুহূর্তে আল্লাহর কাছে যুদ্ধ বন্ধের জন্য দোয়া করেছি। নিজেদের বাড়িতে ফিরবো, সব বিধ্বস্ত হলেও তাঁবু টাঙিয়ে থাকবো। সবচেয়ে বড় বিষয়, আমরা নিজেদের ভূমি ছাড়িনি, এখন সত্যি ক্লান্ত, বিধ্বস্ত। প্রতিটি মানুষ হারিয়েছে কোনো না কোনো স্বজনকে, যাদের শেষ বিদায় কিংবা পূর্ণাঙ্গ রীতি মেনে দাফন করাও সম্ভব হয়নি। যুদ্ধবিরতির খবরে হারানো প্রিয়জনের স্মরণে আবেগ আপ্লুত যুদ্ধে বেঁচে যাওয়া মানুষগুলো। কত মানুষকে হারিয়েছি, কিছু না বলেই তারা চলে গেছে। একটু জড়িয়ে ধরতেও পারিনি, তাদের মরদেহ দেখতে পাইনি, কবর দেখতে পাইনি। জানি না নিজেদের বাড়িতে গিয়ে কেমন পরিস্থিতি দেখব। যুদ্ধবিরতি চুক্তির পর আবারও স্বাভাবিক জীবনে ফেরার আশা গাজার বাসিন্দাদের। ধ্বংসস্তূপের মাঝেই নিরাপদ আর স্বাধীনভাবে নতুন জীবন শুরুর প্রার্থনা তাদের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। 467 দিনের নৃশংসতা থেকে অবশেষে মুক্তি মিলেছে ফিলিস্তিনিদের। কতটা ভয়াবহ ছিল এই আগ্রাসন? সরকারি হিসেবে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 46,700 মানুষের, যার মধ্যে নারী আর শিশুই বেশি। 1,10,000-এর বেশি মানুষ বেঁচে আছে এখনও বোমার বুলেটের ক্ষতচিহ্ন নিয়ে। বাস্তুচ্যুত 90% মানুষ, ধ্বংস আর ক্ষতিগ্রস্ত হয়েছে 92% বাড়িঘর। জাতিসংঘের তথ্য বলছে 360 বর্গ কিলোমিটার উপত্যকায় জমা হয়েছে 4 কোটি টন ধ্বংসস্তূপ। গাজা যেন ধ্বংসপ্রাপ্ত এক নগরী, রীতিমতো বসবাসের অযোগ্য। 15 মাসের বর্বরতায় উপত্যকার চিত্রই বদলে দিয়েছে ইসরায়েল। 360 বর্গ কিলোমিটারের জনপদে হাতে গোনা কয়েকটি স্থাপনা ছাড়া আর আস্ত নেই কিছুই। যেদিকে চোখ যায় কেবলই ধ্বংসস্তূপ।
বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে 4,36,000 ঘরবাড়ি। প্রতি 10টি বাড়ির মধ্যে 9টিতেই আঘাত এনেছে ইসরায়েলি বোমা। রক্ষাবাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, কবরস্থান কিছুই। পরিসংখ্যান বলছে উপত্যকা জুড়ে জমা হয়েছে 4 কোটি টন ধ্বংসস্তূপ, যা পুরোপুরি অপসারণে লেগে যাবে 1 দশকেরও বেশি সময়। হামাস নির্মূলের অজুহাতে গাজায় যে বর্বরতা চালিয়েছে তেল আবিব, তাতে সরকারি হিসাবে প্রাণ গেছে 46,700-র বেশি মানুষের। মৃত্যু হয়েছে প্রতি 50 জনে একজনের। নিহতদের মধ্যে 13,000-এর বেশি শিশু। সাম্প্রতিক এক গবেষণা বলছে প্রকাশিত তথ্যের চেয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ইসরায়েলি হামলায় আহত হয়েছে 1,10,000-এর বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে 11,000-এর বেশি। এটি কেবলই সরাসরি বুলেট বোমার আঘাতে হতাহতের পরিসংখ্যান। ক্ষুধা আর চিকিৎসার অভাবে যে কত মৃত্যু হয়েছে সে হিসাব জানা নেই কারো। 22 লাখ বাসিন্দার মধ্যে প্রায় সবাই বাস্তুচ্যুত। গত 15 মাস ধরে উপত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ানোই যেন নিয়তি ছিল ফিলিস্তিনিদের। জীবন বাঁচাতে কারো কারো 10 বারেরও বেশিবার আবাস পরিবর্তন করতে হয়েছে। ইসরায়েলি আগ্রাসনের অন্যতম লক্ষ্য যেন ছিল গাজার স্বাস্থ্যখাতকে ধ্বংস করা। স্বাস্থ্য অবকাঠামোয় মোট 654টি হামলা করেছে নেতানিয়াহু বাহিনী। মৃত্যু হয়েছে 1000-এর বেশি স্বাস্থ্যকর্মীর। ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে গাজার প্রায় সব বাসিন্দা। বেড়েছে রোগবালাইয়ের প্রকোপ। পরিসংখ্যান মতে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে উপত্যকার প্রায় অর্ধেক কৃষিজমি, গাছপালা। ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বেশিরভাগ জলাধার। যুদ্ধ বন্ধ হলেও গাজার এই ভয়াবহ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে লেগে যেতে পারে কয়েক প্রজন্ম। তাই যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রশ্ন উঠছে, আদৌ কি মুক্তি মিলবে অসহায় ফিলিস্তিনিদের? মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। মধ্যরাতে এই ঘটনা ঘটে বুধবার। আর বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলী খানের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে ঘটেছে এই ঘটনাটি। গভীর রাতে এক ডাকাত প্রবেশ করে তার বাড়িতে। দুর্বৃত্তের সাথে ধস্তাধস্তি হয় সাইফ আলী খানের। এ সময় তাকে অন্তত 6 বার ছুরিকাঘাত করা হয়। আর এই ঘটনায় ঘাড় এবং মেরুদণ্ডে গুরুতর আঘাত পান সাইফ। এ সময় তার বাড়িতে ছিলেন স্ত্রী কাইনা কাপুরও। শেষ হয়েছে তার 2.5 ঘন্টার অস্ত্রোপচার। ডাক্তার বলেছেন তিনি এখন শঙ্কামুক্ত। আর এই ছিল দুপুরের বাংলাদেশের এতক্ষণের আয়োজন। সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।